আশা করছি দেখে বুঝতে পারছো কতটা রসালো আর কতটা নরম তুলতুলে। আবার দেখো রসের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে আগের অবস্থায় আস্তে আস্তে ফিরেও আসছে। আর কতটা জালিদার হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। আমি আজকে বানাতে চলেছি রসগোল্লা। আপনারা হয়তো বাড়িতে অনেকেই রসগোল্লা বানান, সেক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কারো চুপসে যায়, কারো ফেটে যায়, অনেক রকম সমস্যা হয়। তবে আমার আজকে সম্পূর্ণ রেসিপি দেখে আপনারা যদি রসগোল্লাগুলো বাড়িতে বানান তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো একদমই হবে না। তো আশা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে রসগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা আমার ভিডিও মাঝে মধ্যে দেখেন বা প্রতিদিন দেখেন তারা হয়তো ভাববেন যে আজকে সেটআপটা একটু অন্যরকম। আসলে আজকে আমি বাড়ির রান্নাঘরের মধ্যে ভিডিওটা বানাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিও দেখে আপনারা যদি বাড়িতে রসগোল্লা বানান সেক্ষেত্রে রসগোল্লা কিন্তু একদম স্পঞ্জি দোকানের মতো নরম তুলতুলে বানাতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করি। রসগোল্লা বানানোর জন্য আমি সবার প্রথমে ছানাটা বানিয়ে নেব। তো আমি এখানে মোটামুটি 1 লিটার মতো দুধ নিয়েছি। আমি একদম পারফেক্ট মাপটা বলছি না, তো মোটামুটি 1 লিটার হবে। এবার দুধটা একটু ফুটিয়ে নেব। তো আমি এখানে ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে। আমি ভিনিগারটা নিয়েছি এরকম একটা চামচ মাপ করে 2.5 চামচ মতো। তার সাথে একই মাপ করে আমি দিয়ে দেব জল। আপনারা কিন্তু A to Z সমস্ত টিপস ফলো করবেন, তবেই কিন্তু রসগোল্লাগুলো আপনাদেরও একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখুন আমার এখানে কিন্তু দুধটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করা যাবে না, জাস্ট একবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে। এবার আমি কিছুক্ষণ মতো ওই 30-35 সেকেন্ড মতো একটু অপেক্ষা করব যাতে দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে যায়। এবার আমি যে জল আর ভিনিগারটা মিশিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে একটু চামচের সাহায্যে নেব আর মেশাতে থাকব। এখানে আপনারা হয়তো অনেকে ভুল করেন, যারা ছানা কাটান তখন কিন্তু ফুটন্ত দুধের মধ্যে ভিনিগার বা লেবুর রস দিয়ে দেন, সেই জন্যই কিন্তু ছানাটা অনেকটা ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায়। আর এইভাবে এই স্টেপ ফলো করে আপনারা যদি ছানা কাটান যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে আপনাদের কিন্তু ছানাটা একদম সফট তুলতুলে নরম হবে। তো দেখুন ছানাটা কিন্তু এখনও কাটেনি, অল্প কিছুটা কাটতে শুরু করেছে। আবারও আমি অল্প কিছুটা ভিনিগার আর জল মেশানোটা দিয়ে দেব, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা যাবে যে ছানাটা ঠিকঠাকভাবে কাটতে শুরু করেছে। এই দেখুন ছানাটা কিন্তু অনেকটাই কাটতে শুরু করে দিয়েছে। তো এবার বাকি যে জলটুকু থেকে গেছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আমি এখানে কিন্তু গরুর দুধটা নিয়েছি, আপনারা যে কোনো বাজারের কেনা প্যাকেট দুধও নিতে পারেন। তো দেখুন ছানাটা কিন্তু একদম পারফেক্টলি কেটে গেছে। আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি কিন্তু ছানাটা ছেঁকে নেব। এই গরম জলের মধ্যে কিন্তু রাখা যাবে না। ছানাটা ছেঁকে নেব, তার জন্য এরকম একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। আপনারা যে কোনো কাপড় নিতে পারেন, তবে চেষ্টা করবেন কালারবিহীন কাপড় নিতে, কারণ কেননা অনেক সময় কিন্তু কালারটা গরম অবস্থায় লেগে যেতে পারে। তো সেই জন্য এবার ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। এখন আমি অল্প নর্মাল জল নিয়েছি, সেটা দিয়ে ছানাটা একটু ধুয়ে নেব। এতে করে যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, ছানাটার টক ভাবটা কিন্তু চলে যাবে। যে কোনো মিষ্টি বানানোর সময় আপনারা এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তো এবার জল থেকে আমি ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণভাবে ভালো করে ঝরে যায়, সেজন্য কোনো কিছু একটা ভারী জিনিস এর ওপর থেকে চাপিয়ে 5-10 মিনিট মতো রেখে দেব। তার মধ্যে কিন্তু জলটা সুন্দরভাবে ঝরে যাবে। তো ছানাটাতে জল ঝরতে থাকুক, ততক্ষণে আমি আরও বাকি যে কাজ আছে সেগুলো করব। তো এখানে আমি একটা মিষ্টির যে চামচ, সে চামচের 4 ভাগের মোটামুটি 1 ভাগ মতো নিয়েছি সুজি। এই মাপগুলো কিন্তু একদম খেয়াল করে নিতে হবে, তবে মিষ্টিটা সুন্দরভাবে বানাতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি ওই একই মাপের কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মিষ্টিটা একটা চকচকে মতো ভাব আসবে। এবার ওই একই মাপে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ময়দা। ময়দাটা দেওয়া হবে মূলত বাইন্ডিংয়ের জন্য।
আর দেখুন আমি এখানে নিয়েছি অল্প কিছুটা বেকিং পাউডার, তার থেকে আমি একদম চিমটি কেটে 2 চিমটি মতো এখানে দিয়ে দেব। কোনোভাবেই যাতে বেশি না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো কোনোভাবেই আর ঠিকঠাক বানাতে পারবেন না, ফুলে যেয়ে মিষ্টিগুলো ফেটে যাবে। তো এখন এগুলো আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে দেখুন ছানাটা কিন্তু সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটা অনেকটা শক্ত হয়ে জমে গেছে। এখন আমি এই সুতির কাপড়টা থেকে ছানাটা একটা থালার মধ্যে নিয়ে প্রথমে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। একসাথে জমাট বাঁধাটা আমি একটু ভেঙে নেব আর কি। এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে ছানার সাথে একটু মেখে নেব। ভালোভাবে করতে হবে, তবে কিন্তু এই রসগোল্লাগুলো সুন্দরভাবে ফুলবে আর দোকানের মতো হবে। তো আমি ছানাটা মাখার জন্য এরকম হাতের তালুটা নিয়ে এইভাবে করে ঘষতে থাকবো। যত ভালো করে ছানাটা মাখা হবে ততই কিন্তু রসগোল্লাগুলো সুন্দরভাবে বানাতে পারবেন। আবার খুব বেশিক্ষণ ধরেও মাখা যাবে না, তাহলে ছানার মধ্যে যে ঘি ভাবটা সেটা বেরিয়ে আসবে, তখনও কিন্তু রসগোল্লাগুলো চিমড়ে টাইপের হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো সব কিছু মাথায় রেখে রসগোল্লা কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই রসগোল্লা আপনারা পারফেক্ট বানাতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমি ছানাটা কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানেও একটা কথা, আপনারা বুঝবেন কি করে যে ছানাটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে না হয়নি? তো আপনারা অল্প কিছুটা ছানা হাতের মধ্যে নেবেন, নিয়ে এইভাবে গোল বল বানাবেন। যদি দেখেন বলটার গায়ে কোনো রকমের কোনো ফাটল থাকছে না, তাহলে আপনারা কিন্তু বুঝে নেবেন যে ছানাটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন আমার কিন্তু এখানে এখনও ঠিকঠাক হয়নি, অল্প অল্প গায়ে কিন্তু ফাটল দেখা যাচ্ছে। তো আমি আর একটু মেখে নেব। যখন দেখবেন যে ঠিকঠাক বলটা আপনারা বানিয়ে নিতে পারছেন, তখন বুঝবেন ছানাটা একদম সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। তো আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি, আর এরকম ছোট ছোট সমান অংশে ভাগ করে নিয়েছি। আপনারা যেমন মাপের রসগোল্লাগুলো বানাতে চান সেরকম করে কিন্তু ছানাটা পিস করে নেবেন, তবে এইটাই কিন্তু ফুলে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে। এখন আমি গোল গোল বলগুলো বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে একটা অংশ নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু প্রথমে চাপ দেবেন, একটু চাপ দিয়ে গোল করবেন, তারপর হালকা হাতে এভাবে ঘোরালেই কিন্তু বলগুলো একদম সুন্দর শেপ এসে যাবে। এই দেখুন আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু একটু জোর করে চাপ দিতে হবে, তারপর এইভাবে হালকা হাতে ঘোরালে কিন্তু সুন্দরভাবে একটা রসগোল্লার মতো গোল বলের শেপ এসে যাবে। আর কোনোভাবেই যেন গায়ে ফাটল না থাকে সেটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখবেন। তো দেখুন আরেকটাও বানিয়ে নিয়েছি। তো সবগুলোই একইভাবে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো রসগোল্লা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এগুলো এক সাইডে রেখে দেব। তো আমি প্রথমেই চিনির সিরাটা বানিয়ে নেব। তো রসটা বানিয়ে নেবার জন্য আমি এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্র নিতে, তবে খুব বেশি বড় জায়গা নিতে যাবেন না, সেক্ষেত্রে আবার অনেকটা জায়গা পেয়ে মিষ্টিগুলো যখন ফুলবে তখন মাপটা মানে সবগুলো সমানভাবে ফুলবে না। তো এখানে আমি চিনি দিয়ে দেবো। প্রথমে একটা কাপ মাপ করে 1 কাপ চিনি দিচ্ছি, আর দেব হাফ কাপ মতো চিনি। আমি যে ছানাটা কাটিয়েছিলাম সেটা মোটামুটি আমার এই কাপটার মাপ করে এই অর্ধেকের একটু উপরে হবে, এই রকম মতন হবে। তো সেই মাপ অনুযায়ী আমি এখানে 1.5 কাপ মতো নিয়েছি চিনি। এবার জল দিয়ে দিচ্ছি 3 কাপ মতো, মানে আপনারা যতটা চিনি নেবেন তার ঠিক ডবল জলটা কিন্তু দিতে হবে। আমি 1.5 কাপ চিনির জন্য 3 কাপ এখানে জল দিয়েছি। যেহেতু রসগোল্লা খুব পাতলা রসের প্রয়োজন হয়, তাই জলটা কিন্তু একটু বেশি লাগে। তো এই সময় ফ্লেভারের জন্য 2টো ছোট এলাচ থেঁতো করে এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন রসটা কিন্তু টকবক করে ফুটছে আর চিনি জল সুন্দরভাবে মিশে গেছে। রসগোল্লার ক্ষেত্রে কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার দরকার হয় না। এবার একটা মিষ্টি এরকম ফুটন্ত রসের মধ্যে আমি দিয়ে দেখব ফেটে যাচ্ছে কিনা।
একসাথে সবগুলো দিতে যাবেন না, একটা একটা করে দিয়ে দেখবেন। যদি ফেটে যায় তাহলে বুঝবেন বাইন্ডিংয়ে অসুবিধে আছে। সেক্ষেত্রে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে আবার ছানাটা আপনাদেরকে ভালোভাবে মাখতে হবে। তো আমার কিন্তু এখানে ফাটেনি, যেহেতু আমি একটা একটা করে রসগোল্লা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই রকম অবস্থায় হাই ফ্লেমে রেখে আমি প্রথমে ঘড়ি ধরে 5 মিনিট এটা ফোটাবো। কোনোভাবে কিন্তু ঢাকা দিতে যাবেন না, এই রকম করেই কিন্তু 5 মিনিট ফোটাবো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিটের মধ্যে রসগোল্লাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি একটু ঢাকা দিয়ে মিষ্টিটা ভালোভাবে রান্না করে নেব, যাতে সুন্দরভাবে রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে যায়। তো আবারও 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখব যে রসগোল্লাগুলো কি অবস্থায় আছে। তো দেখুন, আগের থেকে কিন্তু রসগোল্লাগুলোর সাইজ অনেকটাই বড় হয়ে গেছে, আপনারাও দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এই সময় দেখুন শিরাটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আগের থেকে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। আর শিরা যদি গাঢ় হয়ে যায় তাহলে রসগোল্লা কিন্তু কোনোভাবেই ঠান্ডা হয়ে যাওয়ার পর আর ফুলে থাকবে না, চুপসে যাবে। তো এই সময় আমি কি করব, 1 হাতা গরম জল নিয়েছি, ফুটন্ত গরম না, হালকা গরম জল নিয়েছি। আর হালকা হালকা করে রসটার সাথে মেশাতে থাকবো। আপনারা কিন্তু যখন রসগোল্লা বানাবেন এক সাইডে অল্প কিছুটা গরম জল আগের থেকে বসিয়ে রাখবেন। আর প্রথমে রসগোল্লা বানাতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগবে। প্রথম 5 মিনিট আপনারা ঢাকা না দিয়ে ফোটাবেন, তারপর 5 মিনিট ঢাকা দিয়ে ফোটাবেন। তারপর আপনারা 2-3 মিনিট ছাড়া ছাড়া কিন্তু অল্প অল্প করে গরম জল অ্যাড করবেন আর ফোটাতে থাকবেন। তাহলে কিন্তু রসগোল্লাগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আরও 3-4 মিনিট মতো অপেক্ষা করেছি, আবার ঢাকাটা খুলে দেখব কি অবস্থায় রসগোল্লাগুলো আছে। তো দেখুন ফুলে গেছে কিন্তু রসগোল্লাটা অনেকটাই। আবারও আমি অল্প কিছুটা জল নেব আর ওপর থেকে এইভাবে করে দিয়ে দেব। রসটা আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। আর রসগোল্লাগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে সব দিকগুলো সুন্দরভাবে রসগোল্লাগুলো হয়ে যায়। আবার 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি দেখব চেক করে যে রসগোল্লাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। সেটা চেক করবার জন্য আমি এখানে একটা বাটিতে নর্মাল জল নিয়েছি, মানে কোনো ঠান্ডা বা গরম জল কিন্তু না। এবার রসগোল্লাটা নিয়ে এর মধ্যে দিয়ে দেখব। যদি দেখি রসগোল্লাটা একদম জলের তলায় চলে যাচ্ছে তাহলে বুঝবেন কিন্তু রসগোল্লাটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। আর দেখুন আমারটা কিন্তু পুরোটাই জলের তলায় চলে গেছে, তার মানে রসগোল্লাটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলোর সাইজটা কতটা সুন্দর, কতটা বড় হয়ে ফুলে উঠেছে। আপনারা তো দেখেছিলেন আমি কিন্তু রসগোল্লাগুলো মাঝারি সাইজের বানিয়েছিলাম, খুব বড় বড় কিন্তু বানাইনি। তাও কিন্তু কত বড় হয়ে ফুলেছে সেটা তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা কিন্তু এই গরম শিরার মধ্যে প্রায় 6-7 ঘন্টা রেখে তারপর মিষ্টিটা পরিবেশন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে জালিদার দোকানের মতো হবে। বা আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, রসগোল্লার স্বাদ নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। তবে বেস্ট রেজাল্ট পেতে গেলে কিন্তু কিছুক্ষণ রেখে তারপর খেতে হবে, তাহলে কিন্তু একদম জালিদার রসগোল্লা আপনারা দেখতে পারবেন বা বানাতে পারবেন। তাহলে এবার বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে তো রসগোল্লাটা কতটা সুন্দরভাবে বানিয়েছি। এখন কিন্তু রসগোল্লাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা রসগোল্লা হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই দেখো কতটা রসালো, আশা করছি দেখে বুঝতে পারছো কতটা রসালো আর কতটা নরম তুলতুলে। আবার দেখো রসের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে আগের অবস্থায় আস্তে আস্তে ফিরেও আসছে। আর রসগোল্লাগুলো কিন্তু একটাও ফেটেও যায়নি, এতটা সুন্দর হয়েছে। তো একটা এবার মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে মিষ্টিটা বানানো হয়েছে। তো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, অল্প কিছুটা রসও দিয়ে দেব।
তারপর আমি এই চামচটাতে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা নরম আর কতটা জালিদার হয়েছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কতটা জালিদার হয়েছে ভেতরটা, একদম পারফেক্ট দোকানের মতো। তো দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি আর কতটা রসালো, আশা করছি দেখে বুঝতেই পারছেন। একদম ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিও দেখার পর আপনাদের আর রসগোল্লা বাড়িতে বানাতে কোনো রকমের কোনো অসুবিধে হবে না। আপনারাও একদম দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।